আমরা যেখানে ছিলাম রাইট টেল টেস্ট, একই রকম ভাবে আমাদের লেফট টেল টেস্ট। তো প্রশ্ন যদি আমরা উল্টোভাবে করি, আগে প্রশ্নটাই যে মেশিন 2 এর এভারেজ টাইম পার প্রোডাক্ট মেশিন 1 এর চেয়ে কম কিনা সেটা যদি জানতে চাই, তাহলে আমাকে লেফট টেল টেস্ট করতে হবে। তো এই টেস্ট করার পরে আমরা এখানে দেখলাম পি ভ্যালুটা 0.05 এর চেয়ে কম, অর্থাৎ এখান থেকে আমাকে নাল হাইপোথিসিস এখানে রিজেক্ট করা যাবে না। অর্থাৎ আমাকে বলতে হবে যে মেশিন 2 এর টাইম পার প্রোডাক্ট সেটা মেশিন 1 এর চেয়ে বেশি। অর্থাৎ আমরা এখান থেকে এই ডিসিশন নিতে পারি যে মেশিন 2টা রিলেটিভলি মেশিন 1 এর চেয়ে কম ইফেক্টিভ বা এর প্রোডাক্টিভিটিটা কম। মেশিন 2 এর প্রতিটা প্রোডাক্ট তৈরি করতে সময় বেশি লাগতেছে। তো আমরা এখান থেকে এই ডিসিশনে আসতে পারি। তো এটাই ছিল আমাদের 2 স্যাম্পল টি টেস্ট ইন্ডিপেন্ডেন্ট কেসের জন্য। এই স্যাম্পল দুটো আমাদের ইন্ডিপেন্ডেন্ট হয়। তো ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল নিয়ে কোন প্রশ্ন আছে কারো এই রিলেটেড? 2 স্যাম্পল টি টেস্ট ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল নিয়ে বা কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে এই এক্সাম্পলটা? ভাইয়া মানে আমার পি ভ্যালুটা দেখে কোনটার চেয়ে বড় এটা বুঝবো কিভাবে? মেশিন 1 এর চেয়ে মেশিন 2 বড় না মেশিন 2 এর চেয়ে মেশিন 1 বড়? আচ্ছা, তো আমাদের এখানে খেয়াল করুন যে আমাদের নাল হাইপোথিসিসটা ছিল যে মেশিন 2 এটার টাইম পার প্রোডাক্ট সেটা মেশিন 1 এর চেয়ে ছোট কিনা, এটা আমি জানতে চাচ্ছি। তো আমাদের নাল হাইপোথিসিস হলো মেশিন 2 এর টাইম পার প্রোডাক্ট মেশিন 1 এর সমান অথবা তার চেয়ে বড়। আর আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস হলো যে মেশিন 2 এর মেশিন 2 এর এভারেজ টাইম পার প্রোডাক্ট মেশিন 1 এর চেয়ে কম কিনা। তো এটা দিয়ে আমাদের নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিস আমাদের নির্ধারণ করতে হবে এবং পি ভ্যালু দিয়ে আমাকে নির্ধারণ করতে হবে। পি ভ্যালু যদি 0.5 এর চেয়ে যদি বেশি হয় তাহলে আমি নাল হাইপোথিসিস গ্রহণ করব, আর যদি পি ভ্যালু 0.05 এর চেয়ে কম হয় যদি, তাহলে আমি অল্টারনেটিভ হাইপোথিসিস এর পক্ষে আমি আমাদের মতামতটা বলবো। যার কারো কোনো প্রশ্ন আছে? আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই বুঝছি। আপনার কনফিউশন থাকলে বলতে পারেন। এখানে আমি নিজেও একটু কনফিউশন করে ফেলছি, আমি মেশিন 1 মেশিন 2 বলেই ফেলছি আসলে প্রশ্নের মধ্যেই। আচ্ছা, তাহলে আচ্ছা এক্সটা কি মেশিন 2 নাকি এক্স মেশিন 1? ওই যে নিচে মিন অফ এক্স যেটা, এটা মেশিন 1, এটা মেশিন 2। আচ্ছা হ্যাঁ, ধরতে পেরেছেন। আসলে আমার প্রবলেমটা আসলে এখানেই হচ্ছিল, এই কারণে আমি কেন জানি একটু সমস্যা হচ্ছিল। মেশিন 1 মেশিন 2 আগেরটা আমাদের ঠিকই ছিল, প্রথম মেশিন 1 মেশিন 2। ওকে, এখন আশা করি ঠিক আছে। হ্যাঁ 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 ভাইয়া, এখন ঠিক আছে। থ্যাংক হ্যাঁ, আমি দুঃখিত, আমি একটু হয়তো অনেকক্ষণ ধরে কথা বলার কারণে একটু সমস্যা হচ্ছে আমার। ইউ ভাই, সমস্যা নাই, থ্যাংক ইউ। আমি কনসেপ্টটা দিতে পেরেছি আশা করি। জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এরপরে আরেকটা কেস আমি দেখাই। যদি তো এই টি টেস্টটা বাই ডিফল্ট যখন এই 2 স্যাম্পল নিয়ে যখন এই টি টেস্টটা করা হয়, তখন এই দুইটা স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স ভিন্ন ধরে এই টেস্টটা করে আর এর মধ্যে। কিন্তু আমি যদি জানি যে দুইটা মেশিনেরই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স সমান, এটা যদি আমার জানা থাকে, তাহলে আমি বাড়তি একটা আর্গুমেন্ট বলে দিতে পারি, ভেরিয়েন্স ডট ইকুয়াল ইজিক্যাল টু ট্রু। অর্থাৎ দুইটা স্যাম্পলেরই ভেরিয়েন্স সমান, এটা যদি আমার জানা থাকে তাহলে আমি বাড়তি আর্গুমেন্ট অ্যাড করে দিতে পারি। তখন দুইটা ভেরিয়েন্স সমান ধরে সেই টেস্টটা তখন করা হবে। ওকে, এটা একটু বাড়তি বলার ছিল আমার। ওকে, এখন আমরা ডিপেন্ডেন্ট স্যাম্পল নিয়ে কাজ করব। ডিপেন্ডেন্ট স্যাম্পল বা পেয়ার স্যাম্পল। ওকে, তো ডিপেন্ডেন্ট স্যাম্পলের যে এক্সাম্পলটা আমি এখানে দিয়েছি, তো প্রথমে আমরা একটু ডিপেন্ডেন্ট স্যাম্পল সম্পর্কে পরিচিত হই। তো সাপোজ যে আমাদের 10 জন পিপল তারা একটা ওয়েট লস প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করবে। তো এখন
আমরা যাচাই করতে চাই যে এই ওয়েট লস প্রোগ্রামটা তাদের জন্য ইফেক্টিভ কিনা, বা এই ওয়েট লস প্রোগ্রামটা অন্যদের জন্য সাজেস্ট করা ঠিক হবে কিনা আমার জন্য। তো আমরা এক্ষেত্রে কি করতে পারি, যে যে 10জন পিপল, যে 10জন স্যাম্পল আমার আছে, তাদের এই প্রোগ্রামে জয়েনের আগে ওয়েটগুলো আমি নিলাম। এরপর এই প্রোগ্রাম শেষ করার পরে তাদের ওয়েট কত হলো সেটা আমি নিলাম। তো দেখুন এটা কিন্তু একটা স্যাম্পলেরই, তার মানে একটা স্যাম্পল থেকেই কিন্তু এই দুইটা স্যাম্পল তৈরি করা হয়েছে। মানে হলো আমাদের যে আমাদের মূল যে স্যাম্পলটা সেটা কিন্তু একটা, সেটার জাস্ট বিফোর এবং আফটার। তো এইরকম কেসের ক্ষেত্রে এইরকম কেসকে বলা হয় ডিপেন্ডেন্ট স্যাম্পল। কিন্তু অবশ্যই একজন লোকের যে আফটার যে ওয়েটটা হবে সেটা অবশ্যই বিফোর যে ওয়েটটা তার উপর নির্ভরশীল। তো দেখুন এক্ষেত্রে কিন্তু আমাদের যে দুইটা স্যাম্পল আছে, প্রোগ্রামের আগের ওয়েট এবং প্রোগ্রামের পরের ওয়েট, এটা কিন্তু ডিপেন্ডেন্ট। তো এই ক্ষেত্রে আমাকে পেয়ার্ড স্যাম্পল বা ডিপেন্ডেন্ট স্যাম্পল এই প্রসিডিওরে আমাকে টেস্ট করতে হবে। তো এর অ্যাপ্লিকেশন হলো মূলত মেডিকেল ফিল্ডে এটা প্রায় ইউজ করা হয়। কোনো একটা মেডিসিন কোনো একটা রোগীর উপর কেমন ইফেক্ট ফেলতেছে বা এই মেডিসিনের ইফেক্টটা কেমন সেটা জানার জন্য সেই মেডিসিনটা দেওয়ার আগে কিছু ডাটা নেওয়া হয় এবং মেডিসিনটা দেওয়ার পরে ডাটা নেওয়া হয়, এবং সেই ডাটাগুলো কম্পেয়ার করে আমাকে ডিসিশন নিতে হয় সেই মেডিসিনটা তার মানে সেই মেডিসিনটা কাজ করতেছে কিনা ঠিক মতো। মেডিকেল ফিল্ডে এই পেয়ার স্যাম্পল টেস্টে প্রায় মানে ইউজ করা হয়। তো যাই হোক, আমরা এখানে যে এক্সাম্পলটা দিচ্ছি যে 10জন পিপল যে ওয়েট লস প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করেছেন, তো তাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করার আগে তাদের ওয়েটগুলো ছিল এরকম, 10জন পিপলের ওয়েট এরকম, এবং যখন এই প্রোগ্রামটা তারা শেষ করলেন তখন তাদের ওয়েট মেজার করে দেখা গেল তাদের ওয়েটগুলো এরকম। এখন আমরা জানতে চাচ্ছি যে সেই ওয়েট লস প্রোগ্রামে অ্যাটেন্ড করার কারণে তাদের ওয়েটটা কমলো কিনা। তো যদি কমে তাহলে আমরা বলবো যে সেই ওয়েট লস প্রোগ্রামটা ইফেক্টিভ। আর যদি না কমে অথবা তার চেয়ে যদি বৃদ্ধি পায় আগের ওয়েটের চেয়ে, তাহলে আমরা বলবো আমাদের এই ওয়েট লস প্রোগ্রামটা ইফেক্টিভ না। তো আমরা এই পেয়ার্ড টু স্যাম্পল টি টেস্টটা যেভাবে করি, তখন আমরা টু স্যাম্পল দিই, যে দুইটা স্যাম্পল নিয়ে আমরা এই টেস্টটা করতেছি। এরপর আমাকে বাড়তি আর্গুমেন্ট দিতে হয় পেয়ার্ড ইজিক্যাল টু ট্রু। এর মানে হলো এই দুটো স্যাম্পল হলো পেয়ার ডাটা বা ডিপেন্ডেন্ট ডাটা। তো বাড়তি পেয়ার্ড ইজিক্যাল টু ট্রু। তো আমরা যেহেতু পরের যে ওয়েট সেটা আগের ওয়েটের চেয়ে কম চাচ্ছি, সেটা কম হবে কিনা সেটা যাচাই করতে চাচ্ছি, তাই আমাকে অল্টারনেটিভ ইজিক্যাল টু লেস বা আমাদের লেফট সাইড টেস্টিংটা করতে হবে। তো এটা দিলে আমাকে পেয়ার স্যাম্পলের জন্য আমাকে রেজাল্ট দেখাবে। তো দেখুন আমাদের এখানে পি ভ্যালুটা 0.05 এর চেয়ে কম, এবং মোটামুটি ভালোই কম, 0.05 এর চেয়ে। তো আমরা এখান থেকে এই ডিসিশনে আসতে পারি যে আমাদের এই ওয়েট লস প্রোগ্রামটা ইফেক্টিভ, অর্থাৎ আমাদের যে ডিসিশনটা সেটা নিতে হবে অল্টারনেটিভ হাইপোথিসিসের ফেভার, কারণ আমাদের পি ভ্যালুটা 0.05 এর চেয়ে কম এসেছে। তো আমরা বলবো যে হ্যাঁ, এই ওয়েট লস প্রোগ্রামের মাধ্যমে সত্যি সত্যি মানুষের যে ওজন সেটা কমানো সম্ভব। এবং আমরা এখান থেকে দেখতে পারি যে মেইন ডিফারেন্স দুইটা স্যাম্পলের মধ্যে গড়ে তাদের যে গড় ডিফারেন্স সেটা -2.9। তো এর মাধ্যমে আমরা দুইটা ডিপেন্ডেন্ট স্যাম্পলের ক্ষেত্রে পেয়ার টি টেস্ট করতে পারি। তো বুঝতে পেরেছেন এই পেয়ার স্যাম্পল টি টেস্ট বা ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট এক্সাম্পলটা বুঝতে পেরেছেন? ওকে, ধন্যবাদ। আর কার কোনো প্রশ্ন আছে? এই পর্যন্ত আমাদের আজকের টপিক এই পর্যন্তই। ভাইয়া হ্যাঁ বলেন। ওই যে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলের একদম লাস্টে যে ভ্যার ইকুয়াল ইকুয়ালস টু ট্রু যেটা দিয়েছেন ওটা কখন হবে আরেকবার একটু বলবেন? এটা হলো আমি যদি জানি যে দুইটা স্যাম্পল মেশিন 1 এবং মেশিন 2 তাদের ভেরিয়েন্স যদি সমান হয়, তো এখানে দেখুন মেশিন 1 মেশিন 2 এর যে ডাটাগুলো দিয়েছি তাদের যদি আমি ভেরিয়েন্স ক্যালকুলেট করে দেখাই, ভেরিয়েন্স অফ মেশিন 1 সেটা একটা ভ্যালু আছে, তারপরে ভেরিয়েন্স অফ মেশিন 2 তার একটা ভ্যালু আছে। তো দেখুন দুইটা ভেরিয়েন্স কিন্তু সমান না।
কিন্তু আমি যদি তাদের দুইটা ভেরিয়েন্স সমান ধরে যদি আমি এই টি টেস্টটা করতে চাই, তখন আমাদের বলে দিতে হবে ভেরিয়েন্স ইজ ইকুয়াল টু ট্রু। তো আমি যদি টি টেস্টের হেল্প পেজে যাই, তাহলে দেখুন এখানে ভেরিয়েন্স ডট ইকুয়াল, এটা ভ্যালু বাই ডিফল্ট ফলস দেওয়া থাকে। তো এখন এটা যদি আমরা ট্রু করে দিই, a logical value indicating whether to treat the two variants as being equal. আমি যদি দুইটা স্যাম্পলে ভেরিয়েন্সকে যদি সমান ধরে টেস্টটা করতে চাই, তাহলে আমাকে ভেরিয়েন্স ইকুয়াল টু ট্রু দিতে হবে। এটা একমাত্র তখনই দিতে পারেন যখন আপনি কনফিডেন্টলি জানেন যে দুইটা স্যাম্পলে ভেরিয়েন্স সমান, বা দুইটা যে ডাটা আছে তাদের ভেরিয়েন্স যদি সমান হয়, এটা যদি আপনি কনফিডেন্টলি বলতে পারেন, সেই ক্ষেত্রে আমাকে ভেরিয়েন্স ইজ ইকুয়াল টু ট্রু ইউজ করতে হবে, অন্যথায় এটা ফলস থাকে বাই ডিফল্ট। হ্যাঁ, কিন্তু এখানে তো সমান না, তাহলে কেন ট্রু দিব? মানে এটার সিগনিফিকেন্সটা কি ট্রু দেওয়ার? তো ভ্যারিয়েন্স যখন সমান বলবো, তখন পোল্ড টি টেস্ট নামে একটি টেস্ট আছে, সেই টেকনিকটা ইউজ করা হয়। তো পোল্ড টি টেস্টে যেভাবে করা হয়, তখন আমাদের মেশিন অন মেশিন টু এর যে ডাটাগুলো আছে তাদেরকে একদম মিশিয়ে ফেলা হয়, এবং সেখান থেকে আমাকে ডিসিশন নিতে হয়। তো আপনি কাইন্ডলি যদি পোল্ড টি টেস্ট এটা যদি একটু রিভিউ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন কেন এখানে ভেরিয়েন্স ইকুয়াল দিলে এখানে কিভাবে এই প্রসেসটা করা হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি কমেন্টে লিখে দিচ্ছি যে এটা হলো পোল্ড টি টেস্ট। এটা নিয়ে একটু ঘাটবেন, টি টেস্ট, পোল্ড টি টেস্ট নিয়ে, তাহলে বুঝতে পারবেন ভেরিয়েন্স যখন ইকুয়াল বলা হয় তখন এই টি টেস্টটা কিভাবে করা হয়। ওকে ভাই, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন আছে? ডিপেন্ডেন্ট স্যাম্পল বা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল যাই হোক, আজকে ক্লাসের আলোচনা এই পর্যন্তই শেষ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমার কোশ্চেন হচ্ছে, টি টেস্টে যখন হচ্ছে ব্র্যাকেটে আমি বসাই ওয়েট আফটার ওয়েট বিফোর, এটার পজিশন থেকে হচ্ছে আমার মানে আমার নাল হাইপোথিসিস কি বা অল্টারনেটিভ হাইপোথিসিস কিভাবে বসাতে, ওভাবে বসাতে হবে? হ্যাঁ, সে বসাতে হবে আপনার। মানে এটা মূলত এটা এভাবে করা হয় আমার জানা মতো, যে মেশিন 1 থেকে মেশিন 2 মাইনাস করা হয়। যে এখানে যেহেতু আমার লেখা আছে যে মেশিন 1 হচ্ছে এভারেজ গ্রেটার কিনা, এই জন্য আমি মেশিন 1টা আগে বসাবো। তা না, আসলে ব্যাপারটা হলো যে সাপোজ আপনি জানতে চাচ্ছেন যে মেশিন 1 এর এভারেজটা মেশিন 2 এর চেয়ে বেশি কিনা। এটা যদি জানতে চান, তাহলে মেশিন 1 যদি আগে বসান, মেশিন 2 যদি পরে বসান, তাহলে মেশিন 1 থেকে মেশিন 2 যদি মাইনাস করেন, তাহলে সত্যি সত্যি যদি বেশি হয়, তাহলে তাদের গড়ের যে ডিফারেন্সটা সেটা 0 চেয়ে বেশি হবে। তখন আমাদের ডেটা এই হাইপোথিসিসে আমাদের টেস্টটা করতে হবে। আর যদি মেশিন 1টা আগে বসান, মেশিন 2 পরে বসান, এবং আপনি চাচ্ছেন যে মেশিন 1 এর এভারেজ টাইম পার প্রোডাক্টে মেশিন 2 এর চেয়ে কম কিনা, তখন মেশিন 1 থেকে মেশিন 2 যদি মাইনাস করেন, তাহলে আপনার ভ্যালুটা নেগেটিভ আসবে। তাহলে নেগেটিভ আসলে আমাকে ইউজ করতে হবে লেস। এভাবে মনে রাখতে পারেন সেটা। আর কার কোনো প্রশ্ন আছে? ওভারঅল আজকের ক্লাস নিয়ে কোনো কিছু বলা থাকলে কারো বলতে পারেন। ওকে, ধন্যবাদ। তো আমরা আগামীকাল ক্লাস, মানে হলো শনিবার, তো আগামীকাল ক্লাসে টু স্যাম্পলের আরো কিছু কেস নিয়ে আমরা আলোচনা করব। টু স্যাম্পল টেস্টে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব আমরা আগের ক্লাসে। এরপর হলো অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, অর্থাৎ আমাদের স্যাম্পল যদি 2 এর বেশি হয়, তখন আমাদের অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স অ্যানোভা টেস্ট করতে হয়, সেটা আমরা কালকের ক্লাসে দেখব। তো ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।